স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো লাবিবা? জি স্যার আলহামদুলিল্লাহ। স্যার আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। তোমাদের সবাই জয়েন করতে এত লেট করে, সবাই সময় মতো জয়েন করে ফেললে তো আমরা দ্রুত ক্লাস শুরু করে দিতে পারি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মরিয়ম ভালো আছো? ইয়েস স্যার আলহামদুলিল্লাহ। স্যার আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। মাত্র আসছে তোমরা 2 জন। আচ্ছা, আমরা ক্লাস শুরু করে দিই, বাকিরা যদি আসে তাহলে ওদেরকে আমরা অ্যাড করে নেব, কেমন? জি স্যার। লাস্ট ক্লাসে আমরা হিসাব সমীকরণ নিয়ে ক্লাস শুরু করেছিলাম, তাই না? জি স্যার। তোমরা কি সমীকরণটা কি পড়েছো? জি স্যার। লাবিবা বলো তো, মৌলিক সমীকরণটা বলো। স্যার মৌলিক সমীকরণ হচ্ছে A = L + OE। এখানে ওই বলতে কি বোঝানো হয়? মালিকানা সত্য। ভেরি গুড, মালিকানা সত্য। মরিয়ম বলো যে মালিকানা সত্যের উপাদান কয়টা? স্যার আমি লাস্ট ক্লাস করিনি। করনি? না স্যার, আমি ঢাকার বাইরে ছিলাম। আহা। স্যার আমি বলি হ্যাঁ, মরিয়ম লাবিবা বলবো, বলো। 6টা। সরি 6টা না, 4টা। 4টা, ভেরি গুড। 4টা কি কি? স্যার আসসালামু আলাইকুম। ক্যাপিটাল, ওয়ালাইকুম আসসালাম। ক্যাপিটাল, রেভিনিউ, এক্সপেন্সেস, ড্রয়িংস। রাইট, ফাইন, ভেরি গুড, ধন্যবাদ। সোহাগী, গত ক্লাস তো তুমি করেছো আমার যতটুকু মনে পড়ে। জি স্যার। তুমি বলো তো হিসাব সমীকরণের যে বর্ধিত রূপ, ওই রূপটা বলো তো দেখি। হিসাব সমীকরণের বর্ধিত রূপটা বলো। A = L + C plus EX minus plus R minus CX minus D. ওকে, ভেরি গুড। এখন এই সমীকরণটা আমাদের জন্য খুবই জরুরি, খুবই গুরুত্বপূর্ণ, কারণ সমীকরণ পারলেই তুমি লেনদেনগুলোকে শনাক্তকরণ করতে পারবে, লেনদেনগুলোকে তুমি ভাগ করতে পারবে, জাবেদায় লিপিবদ্ধ করতে পারবে। জি স্যার। তো দেখো, আমাদের আজকের ক্লাসে আমরা যেটা করব, যেখানে ছিল মৌলিক হিসাব সমীকরণ, তোমরা বলেছো, লাবিবা বলেছে L = L + OE। এটা গত ক্লাসে তোমাদের সাথে আলোচনা করেছিলাম। এ মানে অ্যাসেটস, এল মানে লিয়াবিলিটিস, ওই মানে অনার্স ইকুইটি। আর হিসাব সমীকরণের বর্ধিত রূপটা ছিল আমাদের A = L + C + R - EX - D। এখানে সোহাগী বলো তো EX বলতে কি বোঝানো হয়েছে? স্যার EX মানে হচ্ছে এক্সপেন্সেস, মানে ব্যয়। মানে ব্যয়, ফাইন, ভেরি গুড। লাবিবা বলো তো ডি মানে কি? ডি মানে হচ্ছে ড্রয়িংস ড্রয়িংস বা উত্তোলন। উত্তোলন, ফাইন। তো এই যে 4টি জিনিস ওইর মধ্যে রয়েছে, তোমাদেরকে আমি একটু পরেই সরাসরি প্র্যাকটিক্যাল ম্যাথমেটিক্যাল টার্মে নিয়ে যাব। এর আগে তোমাদের আমি বলে রাখছি যে হিসাবের যে 4টি উপাদান, মূলধন, আয়, ব্যয় এবং উত্তোলন, এই 4টি উপাদান প্রভাব বিস্তার করবে কার উপরে? ওইর উপরে। কার উপর প্রভাব বিস্তার করবে? ওইর উপরে। ওইর উপরে। তোমাদের গত ক্লাসে বলেছি 2টা উপাদানের, অর্থাৎ ক্যাপিটাল আর রেভিনিউ, এই 2টার প্রভাব হচ্ছে পজিটিভ। সো এখানে আমরা এটা বলতে পারি যে মূলধন আর রেভিনিউ 2টা যদি বৃদ্ধি পায় তাহলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। EX and D অর্থাৎ খরচ এবং উত্তোলন, এই 2টা যদি বৃদ্ধি পায় তাহলে মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। এই 4টে জিনিস তোমাদের কারো বুঝতে কোনো প্রবলেম থাকলে আমায় বলো। তোমাদের কারো কোনো প্রশ্ন বা প্রবলেম আছে কি এই সমীকরণের বিষয়ের মধ্যে? স্যার। ওকে, থ্যাংক ইউ। তো দেখো, আজকে আমরা
তোমাদের সামনে দেখো আমি একটা উদ্দীপক নিয়ে এসেছি। এই উদ্দীপকটা আমরা আজকে সলভ করব। এখানে খেয়াল করে দেখো, রিফাত এন্টারপ্রাইজ একটি ব্যবসা প্রতিষ্ঠান। 2019 সালের জানুয়ারি মাসে উক্ত ব্যবসা প্রতিষ্ঠানের নিম্নলিখিত ঘটনাগুলো সংঘটিত হয়েছে। যে ঘটনাগুলো এখানে সংঘটিত হয়েছে, কার বাসায় নয়েজ হচ্ছে তুমি মিউট করে নাও। যদি প্রশ্ন করার দরকার হয় আনমিউট করে প্রশ্ন করো। তোমাদের প্রশ্ন করার দরকার হলে তোমরা আনমিউট করে প্রশ্ন করো, আগে এখন মিউট করে নাও। দেখো আমি এখানে 7টি লেনদেন লিপিবদ্ধ করেছি। 1 তারিখ জানুয়ারি মাসের, 3 তারিখ, 5 তারিখ, 7 তারিখ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আবিদা আসছো? শিফা, আবিদ আলম শিফা। স্যার জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লামিশা আসছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আকশা প্রতিদিন লেট করে জয়েন করো কেন? আকশা মাসি, তোমরা শুনতে পাচ্ছ? আকশা, তোমার লেট হয় কেন ক্লাসে জয়েন করতে, সেটা হচ্ছে প্রশ্ন। দেখো আমি উদ্দীপকে যে 7টি লেনদেন দিয়েছি, প্রথম লেনদেনটি বলেছি নগদ 5 লাখ টাকা নিয়ে। ঢুকতে প্রবলেম হয় অনেক সময় নেটওয়ার্ক। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এখন খেয়াল করো যে আমরা একটা উদ্দীপক দিয়েছি এখানে নগদ 5 লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। নগদ 5 লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। এই লেনদেনের মধ্যে দুটি হিসাব খাত রয়েছে। এই লেনদেনের মধ্যে আগে বলো এটা লেনদেন কিনা, কে বলবা? জি স্যার, জি স্যার, এটা লেনদেন। জি স্যার, লেনদেন। 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 এটা কেন লেনদেন, কারণ কি? স্যার এখানে স্যার, এটা নগদ অর্থের অঙ্কে হিসাব পরিমাপযোগ্য। দুটি পক্ষ রয়েছে। এখানে দুটি পক্ষ রয়েছে, আদান প্রদান হয়েছে, অর্থের অঙ্কে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। পরিমাপযোগ্য, আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে, সুতরাং জি এটি স্যার। তাহলে এবার আমায় বলো এই লেনদেনের মধ্যে দুটি হিসাব খাত রয়েছে, হিসাব খাত দুটি কি কি? স্যার নগদান হিসাব নগদান এবং আর মূলধন হিসাব। মূলধন হিসাব। ভেরি গুড। নগদান হিসাব আর হচ্ছে মূলধন হিসাব। মূলধন হিসাব। নগদান হিসাব আর হচ্ছে কি হিসাব? মূলধন হিসাব। এবার আমায় বলো আমাদের যে হিসাব সমীকরণ রয়েছে, নগদানটা হিসাব সমীকরণের কোন উপাদানের মধ্যে রয়েছে? সম্পদ। সম্পদ। ভেরি গুড। অ্যাসেটস এর মধ্যে রয়েছে এ। আর জি স্যার। মূলধনটা আছে কিসের মধ্যে? মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব। বলো তো এটাকার মূলধনের কারণে মালিকানা সত্ত্ব বাড়বে না কমবে? বাড়বে। বাড়বে। ওকে ফাইন। এরকম দেখো আরেকটি লেনদেন, ব্যাংকে 50,000 টাকা দিয়ে একটি হিসাব খোলা হলো, ধারে পণ্য ক্রয় করা হলো, নগদে পণ্য বিক্রি করা হলো, ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে ঋণ গ্রহণ। ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে ঋণ গ্রহণ, বলো এটা কারবারের লেনদেন কিনা? স্যার লেনদেন। লেনদেন। সোহাগী বলেছো? জি না স্যার। স্যার, এটা লেনদেন না। লেনদেন স্যার হবে না। ব্যক্তিগত প্রয়োজনে যেহেতু উত্তোলন করে, সরি টাকা স্যার এটা স্যার, এটা লেনদেন। নো। এটা কারবারি লেনদেন নয়, লেনদেন ব্যক্তিগত লেনদেন। জি জি স্যার। স্যার, এটা ব্যক্তিগত। ব্যক্তিগত লেনদেন। কি লেনদেন? ব্যক্তিগত লেনদেন। এটা কারবারের হিসাবে লিপিবদ্ধ করব না। হবে না। ওকে ফাইন। এবার দেখো বলছি আসবাবপত্র ক্রয়ের ফরমাইশ প্রদান, এটা লেনদেন এটা কি? লেনদেন না স্যার। এটা না, লেনদেন লেনদেন নয়, স্যার। নয়। পাওনাদারকে পরিশোধ, এটা কি লেনদেন? জি স্যার, এটা জি জি লেনদেন। স্যার। আচ্ছা এখানে বলো পাওনাদার কোন ধরনের হিসাব? দায়। দায়, হচ্ছে দায় দায়। হিসাব। liabilities। দায় সমীকরণে কোন উপাদানের মধ্যে রয়েছে? মালিকানা সত্ত্ব। স্যার মালিকানা সত্ত্বে। এল। এল দায় মানে হচ্ছে না এল। স্যার, না, দায় তো স্যার এল, এটা না তো। এটা আলাদা। দায় হচ্ছে এল, বহির দায়। জি স্যার। পাওনাদার জি হচ্ছে স্যার। L, ঠিক আছে। দেখো এই উদ্দীপক থেকে আমি তোমাদের জন্য 3টি প্রশ্ন রেখেছি, যে 3টি প্রশ্নের উত্তর আমরা এখানে বের করব। প্রথম প্রশ্ন ক নাম্বার, ব্যবসায়ের লেনদেন নয় এমন ঘটনাগুলো চিহ্নিত করে এর মোট পরিমাণ নির্ণয় করতে হবে। তাহলে ব্যবসায়ের লেনদেন নয় এমন ঘটনাগুলো আমরা কয়টা ঘটনা পেয়েছি এখানে? স্যার দুইটি। দুইটা। একটি হচ্ছে ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে ঋণ গ্রহণ, আরেকটি পেয়েছি আসবাবপত্র ক্রয়ের ফরমাইশ প্রদান। জি স্যার। পরবর্তী খ নম্বরের প্রশ্ন ছিল উপর্যুক্ত ঘটনাগুলোর লেনদেন চিহ্নিত করে
সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা করো। 3 নম্বরে ছিল হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখাও। তোমরা এখানে খেয়াল রাখো, একটা ছিল লেনদেন চিহ্নিত করে কারণ সহ ব্যাখ্যা। যখন জি স্যার। প্রশ্নে কারণ সহ ব্যাখ্যা চাইবে তখন উত্তরটা হবে থিওরি আকারে, বর্ণনামূলক। জি স্যার। আর যখন সমীকরণের উপর লেনদেনের প্রভাব চাইবে তখন থিওরিটা হবে গাণিতিক, এটা হবে টেবুলার সব। টেবুলার সামারি। তোমাদেরকে কথা আমি আবার বলছি, তোমরা বিষয়টা বুঝে রাখো, এটা পরীক্ষা তোমাদেরকে কনফিউশনে ফেলে দেবে, বারবার ঝামেলা করবে। যদি বলে লেনদেনগুলোর কারণ সহ ব্যাখ্যা করো, তাহলে উত্তরটা হবে বর্ণনামূলক, থিওরি আকারে। আর যদি প্রভাব বিস্তার করে সমীকরণের উপর বলে, তাহলে হবে ছক আকারে, টেবুলার ছক, গাণিতিক আকারে। ঠিক আছে, দেখো আমরা এরকম উত্তরই দেব। ক নম্বরের উত্তর দেখো, ব্যবসায়ের লেনদেন নয় এমন ঘটনাগুলো চিহ্নিত করে এর মোট পরিমাণ নির্ণয়। আমরা নির্ণয় করলাম, কিভাবে নির্ণয় করবো? ঘর আঁকেছি, দেখো 4 কলামের ঘর হবে, তারিখ, ঘটনা আর টাকা। স্যার ঘটনার জায়গায় যদি আমরা বিবরণ দেই, 19 তো ভাবে করেছি। বিবরণ দিলেও হবে, জি স্যার। ঘটনা লিখলেও হবে। তাহলে আমরা এবার তারিখটা লিখবো আর ঘটনার জায়গায় ঘটনাটা লিখবো। লিখে যে ঘটনাটি লেনদেন নয় সেটা আমরা এখানে উল্লেখ করবো। ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ, এটা কারবারি লেনদেন নয়, কারণ এখানে আমি কিন্তু শিরোনামে লিখেছি ব্যবসায়ের লেনদেন নয়। প্রথমে দেখো শিরোনামে লেখা আছে ব্যবসায়ের লেনদেন নয় এমন ঘটনা, তাহলে ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ, এটি ব্যবসায়ী লেনদেন নয়, এটা এখানে আসবে। আবার আসবাবপত্র ক্রয়ের ফরমায়েশ প্রদান, এটি আমরা বলছি লেনদেন নয়, তোমরা বলছো লেনদেন নয়। আমি বিবি মরিয়মকে জিজ্ঞেস করব, মরিয়ম বলো এটি লেনদেন নয় কেন? কারণ স্যার এখানে আমাকে ফরমাইশ প্রদান করা হয়েছে, মানে পণ্যের জন্য স্যার আমাকে অর্ডার করা হয়েছে, বাট এখানে আমি তাকে পণ্য দেইনি। এখানে আমাদের লেনদেনের বৈশিষ্ট্যের মধ্যে কোনগুলো নেই? কোন বৈশিষ্ট্যটা নেই? স্যার আমি বুঝিনি, সরি। মানে লেনদেনের যে বৈশিষ্ট্য রয়েছে, মানে একটা ঘটনার মধ্যে 6টা বৈশিষ্ট্য থাকলে আমরা লেনদেন বলবো। তো এখানে আমাদের যে ব্যবসায় অর্ডার করেছে একটা দোকানদারের কাছে, 2টা পক্ষ আছে, টাকা 45,000, টাকার অঙ্কে পরিমাপযোগ্যতা রয়েছে, কোন বৈশিষ্ট্য না থাকার কারণে এটা লেনদেন হলো না? কোন বৈশিষ্ট্যটা এখানে? বলো বলো। স্যার আমি এখানে পণ্য দেইনি তাকে, এইটা না স্যার, মানে স্যার আমার স্যার কাছে তো আমি সে অর্ডার করেছে। হ্যাঁ, তোমার কনসেপ্ট ঠিক আছে, কি বলতে চাচ্ছ লাবিবা? স্যার আমি সোহাগী। হ্যাঁ সোহাগী, বলো তো। স্যার এটা এখনো মানে অর্থের আদান প্রদান হয়নি, আর অর্থের অঙ্কে পরিমাপযোগ্য না, মানে এখনো আমাদের টাকার অঙ্কের কোনো পরিবর্তন হয়নি, ওকে, ভেরি আর গুড, এখানে 2টি সত্তাও এখনো হয়নি। ভেরি গুড। এখানে মূল যে বৈশিষ্ট্য অ্যাবসেন্ট সেটা হচ্ছে এখানে অর্থের আদান প্রদান হয়নি, দুই পক্ষের স্যার। আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি। যেটা মরিয়ম বলেছ যে পণ্য দেওয়া আদা নেওয়া হয়নি, এটাও রাইট, যে পণ্য দেওয়া হয় না মানে আর্থিক অবস্থার পরিবর্তন হয়নি। স্যার আমি সেই জন্যই বলেছি যে স্যার আমি যদি তাকে পণ্যটা দিতাম তাহলে হ্যাঁ, আমার থেকে পণ্য চলে যেত, তার কাছ হ্যাঁ, থেকে অর্থটা আমি পেতাম, আসতো, কিন্তু তোমারটা স্যার রাইট, আমি তো তাকে পণ্য দেয়নি, তাই সে আমাকে অর্থটাও দেয়নি। তোমার কথাও রাইট, এটা এই জন্যই এটা লেনদেন নয়, কারণ এখানে আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি, দুজনের মধ্যে কোনো আদান প্রদান হয়নি। তো দুজনকে ধন্যবাদ। জি স্যার। এই কারণে আমাদের লেনদেন নয়। তাই 2টা লিখে দেখো, টাকার করে লিখেছি 40,000, 45,000 যোগ করে হয়ে গেল 85,000 টাকা। এই ছিল আমাদের ক নাম্বারের উত্তর। বলো, ক নাম্বারের উত্তর নিয়ে কারো কোনো কনফিউশন আছে? না স্যার। ওকে, থ্যাংক ইউ। চলে আসো, আমরা দেখো খ নাম্বারের উত্তরটা কিরকম আমরা দিব। খ নাম্বারের উত্তর যদি কারণ সহ ব্যাখ্যা বলে, তাহলে আমরা এরকম 3 কলামের ছক আঁকবো, তারিখ, লেনদেন কিনা, সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা, এভাবে লিখে আমরা এরকম থিওরি আকারে ব্যাখ্যাগুলো দেব। আমাদের জানুয়ারি মাসের 1 তারিখে যে লেনদেনটা ছিল সেখানে বলা ছিল নগদ 5 লাখ টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো। তোমরা সবাই বলেছো এটি লেনদেন, তা আমি এখানে লিখেছি এটা লেনদেন। কেন লেনদেন তার ব্যাখ্যা দিয়েছি। নগদে, এখানে শব্দটা নগদে হবে না, হবে নগদ, একারটা হবে না, তোমরা আমি এখানে একা লেখা হয়েছে, তোমরা এটা বুঝে নাও, শব্দটা হবে নগদ।
নগদ অর্থ মূলধন স্বরূপ কারবারে আনয়ন করায় সম্পদের এ বৃদ্ধি পেয়েছে। এখানে এলটা কেটে দিতে হবে, এলটা হবে না। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? জি স্যার। এখানে এলটা হবে না, শুধু হবে এখানে এ হবে স্যার। এ হবে। দেখো আমি এলটাকে মানে এই এলটা এখানে হবে না, ঠিক আছে? আমি এলটাকে মুছে দিলাম। এখানে শুধু এ হবে, এ বৃদ্ধি পেয়েছে, ও মালিকানা সত্ত্ব ওই বৃদ্ধি পেয়েছে। এই হচ্ছে এটার ব্যাখ্যা। প্রথমে লিখবো আমরা এটা লেনদেন কিনা। লেনদেন কিনা লিখে তারপরে কেন লেনদেন, যদি লেনদেন হয়ে থাকে কেন লেনদেন সেটা ব্যাখ্যা লিখবো। যে নগদ অর্থ মূলধন স্বরূপ কারবারে আনয়ন করায় সম্পদ এ বৃদ্ধি পেয়েছে ও মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে, মানে ওই বৃদ্ধি পেয়েছে, সুতরাং এর জন্য এটা লেনদেন। তোমরা আমার কথা বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। স্যার একটা কোয়েশ্চেন ছিল। শিওর, বলো বলো। স্যার এখানে আমরা শুধু কি লেনদেন গুলোই লিখবো, আর যেটা লেনদেন না সেটা কি লিখবো না? যেহেতু আমাদেরকে বলা হয়েছে যে ঘটনাগুলো লেনদেন চিহ্নিত করতে হয়েছে, লেনদেনগুলো, শুধু লেনদেনগুলো জি আমরা এখানে স্যার। লিখবো। ওকে স্যার। হ্যাঁ, আর যদি বলে উপরে ঘটনাগুলো থেকে যে ঘটনাগুলো লেনদেন এবং লেনদেন নয়, আমরা যদি লেনদেন নয়টা লিখি তাহলে লিখবো লেনদেন নয়, সেটাও লিখবো। জি লেনদেন নয় লিখে আমরা ব্যাখ্যা লিখবো যে এখানে কারবারের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন ঘটেনি, হয়নি। সুতরাং এটি লেনদেন নয়। কেমন? তো জি দেখো, স্যার, যখন শুধু বলবে যে লেনদেন গুলো চিহ্নিত করতে, তখন হ্যাঁ হ্যাঁ, শুধু লেনদেন গুলোই লিখবো। লেনদেনগুলো লিখবা জি। জি স্যার। আচ্ছা দেখো, এবার 3 তারিখে বলা ছিল 50,000 টাকা জমা দিয়ে ব্যাংকে একটি হিসাব খোলা হলো। এখানে হিসাব খাত কোন কোন হিসাব খাত রয়েছে? নগদ এবং ব্যাংক। নগদ এবং ব্যাংক। জান্নাত বলছিল নাকি? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। এখানে আমায় বলো নগদ এবং ব্যাংক, এই যে দুইটি হিসাব খাত, দুটা কোনটা কোন হিসাব? নগদ কোন হিসাব এবং ব্যাংকটা কোন হিসাব? স্যার দুইটাই সম্পদ হিসাব। দুইটাই সম্পদ হিসাব। ভেরি গুড, দুইটাই সম্পদ হিসাব। তাহলে আমাদের সমীকরণ এখানে ব্যাংকে টাকা জমা দেওয়ার কারণে একবার এ বৃদ্ধি পাবে, আবার আর একবার কমে যাবে। এখানে একটা গুরুত্বপূর্ণ আমি তোমাদের কথা বলবো। দেখো সমীকরণের দুইটা সাইড, মাঝখানে সমান, আর দুই দিকে, একদিকে এ আরেকদিকে এল এবং ওই, একদিকে এল আর ওই আরেকদিকে হচ্ছে এ, ঠিক আছে? সমান জি স্যার। চিহ্নের দুই দিকে একটা লেনদেন দ্বারা যদি সমান চিহ্নের দুই দিকে যদি প্রভাব বিস্তার করে, মানে পরিবর্তন ঘটায়, তাহলে সেটাকে বলা হয় নিট পরিবর্তন, সমীকরণের নিট পরিবর্তন বা আর্থিক পরিবর্তন বা নিট পরিবর্তন। তোমরা কি আমার কথা বুঝতে পারছো আমি কি বলেছি? জি স্যার। কথাটা আমি আবার বলি, খেয়াল করে শোনো। যদি তোমার লেনদেনের কারণে যদি সমান চিহ্নের দুই দিকে, যেমন একটু আগে তোমরা বলেছো মূলধন নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো, সেখানে এ বৃদ্ধি পেয়েছে, একই সমান সমানের বাম পাশে রয়েছে আর ওইটা ডান পাশে রয়েছে, তাহলে এ বৃদ্ধি পাইছে, ওই বৃদ্ধি পাইছে, তাহলে দুইটা সমান সমানের দুই দিকে বৃদ্ধি পাইছে না? কি বলো? স্যার বুঝতে পারিনি। আমি আবার বলি, স্যার আরেকবার একটু বলেন। প্রথম লেনদেনটা, 1 তারিখের লেনদেনটা, নগদ অর্থ নিয়ে ব্যবসা আরম্ভ করায় একদিকে সম্পদ বৃদ্ধি পেয়েছে, মানে এ বৃদ্ধি পেয়েছে, আরেকদিকে মালিকানা সত্ত্ব ওই বৃদ্ধি পেয়েছে। তার মানে সমান চিহ্নের এ সমান এল প্লাস ওই সমান চিহ্নের দুই পাশে কি পরিবর্তন হয়েছে না? জি স্যার। জি স্যার। আমার কথা কি বুঝছো তোমরা, না বুঝো নাই? জি স্যার, বুঝতে পেরেছি। জি স্যার এখন যদি বুঝেছি। সমান সমান চিহ্নের দুই পাশে পরিবর্তন হয় তাহলে এটাকে বলা হয় নিট পরিবর্তন, সমীকরণের নিট পরিবর্তন। আর যদি সমান সমান চিহ্নের শুধু একদিকে পরিবর্তন হয়, একদিকে হ্রাস এবং বৃদ্ধি ঘটে, দুই দিকে হয় নাই, এটাকে বলে কাঠামোগত পরিবর্তন, সমীকরণের কাঠামোগত পরিবর্তন। তোমরা কি আমার কথাটা বুঝতে পেরেছো?
জি স্যার। জি স্যার বুঝেছি। 3 তারিখের লেনদেনটা বলেছে ব্যাংকে হিসাব খোলা হলো, তাহলে এখানে বলা হয়েছে একবার এ বৃদ্ধি পাইছে আবার এ হ্রাস পাইছে, তাহলে এটা কি সমান চিহ্নের দুই দিকে পরিবর্তন হলো না একদিকে পরিবর্তন হলো? একদিকে পরিবর্তন হয়েছে। একদিকে পরিবর্তন হয়েছে, দুই দিকে হয়নি। এটাকে আমরা কি চেঞ্জ বলবো? কাঠামোগত পরিবর্তন বলবো। কাঠামোগত পরিবর্তন। কথা ক্লিয়ার? শুধু কাঠামোটাই চেঞ্জ জি হয়েছে, স্যার। টাকার কোনো পরিবর্তন হয় নাই, শুধু এক পাশে টাকার একটা বাড়ছে একটা কমেছে, এটাকে বলা হয় কাঠামোগত পরিবর্তন, সমীকরণের কাঠামোগত প্রভাব, মানে কাঠামোগত পরিবর্তন বলা হয় এটাকে। আর দুই দিকে হলে আমরা কি বলবো এটাকে? নিট পরিবর্তন। কি বলবো? কি পরিবর্তন বলবো স্যার? দুই নিট দিকে পরিবর্তন, হলে? নিট নিট। আচ্ছা ঠিক আছে? জি স্যার। তাহলে তোমরা কি আমার ব্যাখ্যা দুটো বুঝতে পেরেছো? একদিকে হলে আমরা কি বলবো এটাকে? একদিকে হলে হচ্ছে কাঠামোগত, আর কাঠামোগত যদি পরিবর্তন, দুদিকে হয় তাহলে নিট। নিট পরিবর্তন বলবো। তাহলে 3 তারিখের লেনদেনটা যে কেন লেনদেন, ব্যাখ্যাটা তোমরা কারণটাকে বুঝতে পেরেছো? জি স্যার। ওকে ফাইন। আসো আমরা পরে 5 তারিখের লেনদেনে চলে যাই। 5 তারিখে বলা আছে ধারে পণ্য ক্রয়। ধারে পণ্য ক্রয়, ধারে পণ্য ক্রয় করলে কোন হিসাব সৃষ্টি হয়? স্যার পাওনাদার হিসাব সৃষ্টি হয়। পাওনাদার হিসাব সৃষ্টি হয়, মানে পাওনাদার বা প্রদেয় হিসাব বলা হয় এটাকে, যে পাওনাদারের জি সৃষ্টি স্যার। হয় ধারে পণ্য ক্রয় করলে। এখানে হিসাব খাত দুটি, একটা হচ্ছে পাওনাদার আর একটা হচ্ছে ক্রয় মানে খরচ। ক্রয় মানে হচ্ছে জি। ব্যয়, এটাকে ব্যয় বলা হয়, প্রত্যক্ষ ব্যয় বলা হয়। তো ধারে পণ্য ক্রয় জি এটা স্যার। লেনদেন কি? জি স্যার। এটা অবশ্যই লেনদেন। দেখো লেনদেন। আমি এখানে ব্যাখ্যা লিখেছি, ধারে পণ্য ক্রয় করার ফলে দায় এল বৃদ্ধি পেয়েছে ও ব্যয় বৃদ্ধি পাওয়ায় মালিকানা সত্ত্ব ওই হ্রাস পেয়েছে। কি হ্রাস পেয়েছে? জি স্যার। ও ই হ্রাস পেয়েছে। একদিকে এল বৃদ্ধি পেয়েছে, আরেকদিকে ওই কি হয়েছে? হ্রাস পেয়েছে। হ্রাস পেয়েছে। এই প্রশ্নের উত্তর দিবে আকশা, উত্তর দিবে বলো এটা সমীকরণের কি পরিবর্তন হলো, কাঠামোগত পরিবর্তন না নিট পরিবর্তন? তুমি কি আমার শুনতে পাচ্ছ আকশা? দিয়া রুল 205, দিয়া তুমি আমায় শুনতে পাচ্ছ? রুল 205 দিয়া। স্যার আমি বলি। কে কে বলবা? জান্নাত। জান্নাত বলবা? হ্যাঁ 203, জান্নাত বলো তো কি পরিবর্তন? কাঠামোগত পরিবর্তন। কাঠামোগত না স্যার, এটা পরিবর্তন। নিট পরিবর্তন। কে বলছিলা নিট পরিবর্তন? কে বলছিলা? স্যার সোহাগী, কারণ এখানে স্যার দুইটা দিকই তো পরিবর্তন হয়েছে। দুই দিকে, কাঠামোগত হবে তো একটা দিক পরিবর্তন। একরকম তো না স্যার, হ্যাঁ দুইটা দিকে তো একরকম না। জি একদিকে হলে, স্যার। এবার সোহাগী বলো এটা দুই দিকে কেমনে হলো? স্যার এল, এখানে এল একবার বৃদ্ধি পেয়েছে, আবার হচ্ছে মালিকানা সত্ত্বটা হ্রাস পেয়েছে, তো তো দুইটা কি, এটা দুই দিকে দুইটা প্রভাব কি, পড়েছে না? দুইটা কি সমান চিহ্নের দুই দিকে আছে না একদিকে আছে? স্যার দুই দিকে। তুমি সমীকরণটা বলো তো, হিসাব সমীকরণটা বলো। স্যার এ ইজ ইকুয়াল টু এল প্লাস ও ই না? ইজ ইকুয়াল টু মানে কি সমান না? হ্যাঁ। তো সমানের কোণ এল প্লাস ওই কি একদিকে আছে না দুই দিকে আছে? স্যার বুঝিনি। আমরা তো দুই দিক বলতে কি বুঝাচ্ছি? সমান চিহ্নের দুই দিকে। তুমি বলছো এ ইজ ইকুয়াল টু এল প্লাস ওই, তো ইজ ইকুয়াল টু ও এল, স্যার সরি সরি সরি। স্যার কাঠামোগতই তো হবে। অবশ্যই কাঠামোগত হবে, অবশ্যই কাঠামোগত হবে। সোহাগীটা রাইট যে এটা এল প্লাস ওই, এল প্লাস ওই জি একদিকে স্যার। আছে। বুঝতে পেরেছো সোহাগী? জি স্যার। হ্যাঁ, তাহলে কি পরিবর্তন বলবো এটাকে? স্যার কাঠামোগত পরিবর্তন। কাঠামোগত পরিবর্তন বলবো। ওকে ফাইন। দেখো 7 তারিখ নগদে পণ্য বিক্রয় করা হয়েছে। নগদে পণ্য বিক্রয় করা হলে এটা অবশ্যই লেনদেন। এটা জি এখানে বলা স্যার। হয়েছে নগদে পণ্য বিক্রয় করার ফলে কারবারের সম্পদ এ বৃদ্ধি পেয়েছে আর মালিকানা সত্ত্ব ওই বৃদ্ধি পেয়েছে, এই জন্য এটা লেনদেন। এটা কোন ধরনের পরিবর্তন হয়েছে? জি স্যার। এটা কোন ধরনের পরিবর্তন হলো? স্যার এটা সম্পদ আর মালিকানা সত্ত্ব মানে পরিবর্তনটা কি দুটোই বৃদ্ধি পেয়েছে। নিট নিট পরিবর্তন? পরিবর্তন। হ্যাঁ নিট নিট পরিবর্তন। পরিবর্তন। ওকে ফাইন, নিট পরিবর্তন। তো এই যে লেনদেনের যে ব্যাখ্যাগুলো আমি এখানে বলে যাচ্ছি বা লেখা হয়েছে, তোমরা কি ব্যাখ্যাগুলো বুঝতে পারতেছো? নিজে লিখতে পারবে? জি স্যার।
জি স্যার। আমার মতো এরকম এইভাবেই তোমরা লিখবা, যেভাবে আমি লিখেছি সমীকরণের আলোকে এল ও ই এ দিয়ে তোমরা ঠিক এভাবেই লিখবা। দেখো 20 তারিখের লেনদেন ছিল, পাওনাদারকে পরিশোধ করা হলো। তো পাওনাদারকে যদি টাকা পরিশোধ করা হয়, এতে পাওনাদারের পরিমাণ হ্রাস পায় না বৃদ্ধি পায়? স্যার হ্রাস পায়। পাওনাদারের পরিমাণ হ্রাস পায়। তাই আমি জি এখানে স্যার। লিখেছি পাওনাদারকে পরিশোধ করায় নগদ অর্থ এ হ্রাস পেয়েছে এবং দায় এল হ্রাস পেয়েছে, এই জন্য এটি লেনদেন। জি স্যার। এই 5টি ছিল আমাদের এখানে লেনদেন। বলো, লেনদেন চিহ্নিত করার ব্যাপারে তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে আমায় বলো, যে কেউ না বুঝে থাকলে আমায় বলো। স্যার নিট পরিবর্তন আর কাঠামোগত পরিবর্তনটা যদি আবার একটু বোঝাতেন। অফকোর্স আমি আবার বলবো, খেয়াল করে শোনো। আমাদের সমীকরণটা হচ্ছে এ সমান এল প্লাস ও ই। আমরা যদি সমানটাকে মাঝামাঝি ধরি, তাহলে 2 ভাগে ভাগ করে নেই। একদিকে আছে এ, আরেক দিকে আছে এল প্লাস ও ই। আমি 2 দিকে ভাগ করে নিলাম, আমার ডান দিকে বাম দিকে। একদিকে আছে এ, আরেকদিকে কি আছে? এল প্লাস ও ই। এল প্লাস ও ই। তাহলে একটা লেনদেন দ্বারা যদি এই সমান চিহ্নের 2 পাশে পরিবর্তন হয়, এ দিকেও পরিবর্তন এবং এল প্লাস ও এর দিকেও পরিবর্তন, অর্থাৎ ডানেও পরিবর্তন বামেও পরিবর্তন, বামে পরিবর্তন। এটাকে বলবো আমরা নিট পরিবর্তন। কি পরিবর্তন বলবো? নিট নিট পরিবর্তন। পরিবর্তন। আর যদি সমান চিহ্নের যে কোনো এক পাশে হয় এর দিকে, না হয় এল প্লাস ও এর দিকে, শুধু একদিকে হ্রাস একদিকেই বৃদ্ধি, তাহলে আমরা বলবো কাঠামোগত পরিবর্তন। জি স্যার। আমার কথা বুঝতে পেরেছো? যেমন সর্বশেষ যে লেনদেনটি আছে, পাওনাদারকে পরিশোধ করার কারণে এ হ্রাস পেয়েছে এবং এল হ্রাস পেয়েছে। এটা কি 2 দিকে হয়েছে না একদিকে হয়েছে? স্যার 2 দিকে হয়েছে। সুতরাং এটা কি পরিবর্তন? সুতরাং জি স্যার। এটা কি পরিবর্তন? নিট পরিবর্তন। নিট পরিবর্তন। নিট পরিবর্তন। নিট পরিবর্তন। আমি যদিও এখানে এল লিখেছি, এ হ্রাস এবং দায় এল পেয়েছে লিখছি, এল এর পরে হ্রাস শব্দটি রয়েছে। হ্যাঁ, হ্রাস তোমরা লিখে নিবা, এল হ্রাস পেয়েছে লিখবা। জি স্যার। আমি এই তোমাদের ইতে লিখে দিচ্ছি, তোমরা নিজেরা এটা বুঝে নিবা এবং লিখে নিবা। মানে এল হ্রাস পেয়েছে, এখানে এ হ্রাস পাইছে এবং এল হ্রাস পেয়েছে। তাহলে আমার মনে হয় খ নাম্বারের প্রশ্ন তোমাদের বুঝতে কারো কোনো সমস্যা নেই। না স্যার। তোমাদেরকে আমি আবারও বলছি, কোনো প্রবলেম হলে না বুঝলে অবশ্যই প্রশ্ন করবে। প্রশ্ন করার ক্ষেত্রে কোনো লজ্জা পাবে না, কোনো জড়তা থাকবে না। যতবার দরকার হবে ততবার প্রশ্ন করে বুঝে নেবে, আমি তোমাদের বুঝে দেবো ইনশাল্লাহ যতক্ষণ আমি পারি। সুতরাং তোমরা অবশ্যই প্রশ্ন করে বুঝে নেবে। দেখো আমাদের গ নম্বরের প্রশ্ন ছিল হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব। লেনদেনের প্রভাব চাইলে আমরা এরকম টেবুলার ছক আঁকবো। এভাবে টেবুলার ছক এঁকে নিব। তারিখ, তারিখ দিয়ে একটা তারিখের গড় হবে, উদ্বৃত্তের একটা গড় দিব, এটা হলো এ মানে সম্পদ, এটা হলো এ সম্পদের গড়, মাঝখানে সমান দিব, পরে দায় প্লাস মালিকানা সত্ত্ব আর একটা মন্তব্যের গড় দিব। এই মাঝখানে যতটা সম্পদ হবে ততটা গড় আমরা আঁকবো। এটা একাধিক গড় হতে পারে, 2টা 3টা 4টা সম্পদ থাকতে পারে। ক্লাস করতেছি তো 2টা 3টা সম্পদ থাকলে 2টা 3টা সম্পদের গড়ই হবে। ঠিক আছে, দায়ের দিকে একাধিক দায় থাকলে আমরা একাধিক দায়ের গড় দিব, একটা মূলধনের গড় দিব। মূলধন মানে মালিকানা সত্ত্ব। তোমরা এইভাবে গড়টা এঁকে নিবা। তারিখ, উদ্বৃত্ত, সম্পদ সমান দিয়ে দায় প্লাস মালিকানা সত্ত্ব, শেষের গড়টা হবে মন্তব্য। এখানে একটা কথা জেনে রাখো, মন্তব্য লিখবো শুধুমাত্র যে লেনদেন দ্বারা মালিকানা সত্ত্বের পরিবর্তন হয়। যে লেনদেন দ্বারা মালিকানা সত্ত্বের পরিবর্তন হয় কেবল আমরা সেই লেনদেনটারই মন্তব্যের ঘরে মন্তব্য লিখব। শুধু সম্পদের দিকে পরিবর্তন হইলে আমরা মন্তব্য লিখব না। যদি কেবলমাত্র মালিকানা সত্ত্বকে যে লেনদেন দ্বারা চেঞ্জ করবে, পরিবর্তন করবে, এই ঘরটাকে পরিবর্তন করবে, আমরা সেই লেনদেনের মন্তব্য লিখব। তো তোমরা এটা মনে আছে নিশ্চয়ই তোমাদের, যে মালিকানা পরিবর্তন করে 4টা হিসাবে। কয়টা হিসাবে? 4টা আচ্ছা, হিসাব। মূলধন, আয়,
ব্যয় আর উত্তোলন। ব্যয় আর উত্তোলন। এই চারটা লেনদেন হইলেই আমরা কেবল এই মন্তব্য করে মন্তব্য লিখবো। যেমন এখানে 1 তারিখে ছিল নগদ টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো। নগদ টাকা নিয়ে যদি ব্যবসা আরম্ভ করা হয় তাহলে এখানে হিসাব কাজ কয়টা? 2টা। হিসাব কাজ কয়টা বলো তোমরা? রেসপন্স করো। 2টা। নগদ মানে কি? সম্পদ। নগদ মানে কি? সম্পদ। তাহলে সম্পদ একটা গড় আসবো, সম্পদ। সম্পদ একটা গড় দিব, নাম দিব নগদ। এখানে নাম দিব নগদ। আর একটা হচ্ছে মূলধন। মূলধন লিখবো মূলধনের গড়ে লিখে নগদের গড়ে লিখবো 5 লাখ টাকা, আবার মূলধনের গড়ে গিয়ে লিখবো 5 লাখ টাকা। এটা মন্তব্য লিখবো মূলধন আনয়ন, মানে মূলধন আনা হলো। মূলধন আনা হলো। দেখো জানুয়ারির 1 তারিখ দিয়ে নগদের করে টাকা হবে আর মূলধনের করে টাকা হবে। তোমরা লেনদেন লেখাটা বুঝছো কিনা? যেটা আমরা থিওরি লিখছিলাম, সম্পদ বৃদ্ধি পাইছে আর কি বৃদ্ধি পাইছে? মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব। এটাকে আমরা গাণিতিক আকারে প্রকাশ করব, মানে অঙ্কের রূপ দিলে হয়ে যাবে টেবুলার শক। ওই ব্যাখ্যাটা যখন আমরা অঙ্কে লিখবো তখন হয়ে যাবে টেবুলার শক। নেক্সট পরের তারিখে গিয়ে দেখো আমরা আগে উদ্বৃত্ত নামাবো। এখানে উদ্বৃত্ত নামাবো কোনটা? যেটা ছিল আগে এটি আমরা এখানে নামাই দিব। এটা যেটা ছিল এটা আমরা নামাই দিব এখানে। স্যার বলো। স্যার এই উদ্বৃত্তটা না নামালে হয় না? না নামাইলেও হয়, না নামাইলেও হয়। স্যার এই সেম কোশ্চেনটা আমারও ছিল। মানে স্যার যখন 9, 10 অঙ্ক করেছিলাম তখন স্যার এই উদ্বৃত্তটা দিয়ে অনেক প্রবলেম হয়েছে, এই জন্য স্যার লাস্টে উদ্বৃত্ত ছাড়া করতে হয়েছে। উদ্বৃত্ত ছাড়া পেঁচিয়ে যায়। আমি তোমাদের ভুলে যাই। আমি তোমাদের শেখানোর জন্য আগে উদ্বৃত্ত দিয়ে শিখাচ্ছি, পরে উদ্বৃত্ত ছাড়াও তোমাদের আমি করে দেখাবো। জি স্যার। আচ্ছা স্যার। দেখো জানুয়ারির 3 তারিখে ব্যাংকে জমা দেওয়া হলো। একদিকে নগদ টাকা হ্রাস পেলো, নগদ থেকে মাইনাস হলে ব্র্যাকেট দিবা। মাইনাস হলে কি করবা? ব্র্যাকেট দিবা। তোমরা আগে একটু দেখো। হ্যাঁ, আমি একটু 1 মিনিট তোমাদের সাথে একটু পরে। স্যার কথা বলতেছে মেবি কার সাথে। করে শোনো, যেটা বলছিলাম যে যেহেতু নগদ টাকা হ্রাস পেয়েছে তাই নগদ থেকে মাইনাস, যেখানে মাইনাস হবে সেখানে ব্র্যাকেট দিবা। আমি যে ব্র্যাকেট দিয়েছি এরকম ব্র্যাকেট দিবা। আর ব্যাংক জমায় ব্যাংক হিসাব বৃদ্ধি পাওয়ার কারণে ব্যাংকের করে প্লাস হবে। তাহলে নগদ থেকে মাইনাস আর ব্যাংকের করে প্লাস। দেখো এটা কিন্তু মালিকানা সত্ত্বের মধ্যে কোনো প্রভাব পড়েনি, মানে মালিকানা সত্ত্ব কোনো চেঞ্জ হয়নি। এই কারণে এটা কোনো মন্তব্য হবে না, এই ঘরটার কোনো মন্তব্য হবে না। যে লেনদেন দ্বারা মালিকানা সত্ত্বের মধ্যে কোনো প্রভাব পড়বে না সেটা মন্তব্য লিখতে হবে না। একমাত্র যেটা মালিকানা সত্ত্বকে চেঞ্জ করবে সেটা মন্তব্য লিখতে হবে। ঠিক আছে? তোমার আমার কথা বুঝতে পেরেছো? জি স্যার। ওকে ফাইন। 5 তারিখে ছিল ধারে পণ্য ক্রয়। ধারে পণ্য ক্রয় আমরা বলেছিলাম এল বৃদ্ধি। এল মানে প্রদেয় হিসাব। দেখো এখানে প্রদেয় হিসাব প্লাস, প্রদেয় হিসাব বৃদ্ধি পেয়েছে। আর মূলধন মানে মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে, ব্যয় বৃদ্ধি পাওয়ায় এই জন্য মূলধন থেকে মাইনাস। আর মাইনাস হলে আমরা ব্র্যাকেট দেব, যেখানে মাইনাস সেখানে ব্র্যাকেট দিব। ব্র্যাকেট দেওয়া হয় কি মাইনাস বোঝানো হয়। তো যেহেতু এটা মালিকানা সত্ত্ব পরিবর্তন হয়েছে, কেন হয়েছে? খরচ বৃদ্ধি পেয়েছে। আমরা লিখলাম খরচ বৃদ্ধি পেয়েছে, খরচ বৃদ্ধি। কথা বুঝতে পেরেছো? জি স্যার। ওকে ফাইন। জি স্যার। দেখো এবার আমরা যাব 7 তারিখের লেনদেন। 7 তারিখে বলছিল নগদে পণ্য বিক্রয়। তো নগদে পণ্য বিক্রয় করার কারণে আমাদের নগদ টাকা বৃদ্ধি পেয়েছে, তাই নগদের লগে যোগ হবে। এদিকে আয় বৃদ্ধি পেয়েছে, তাই মূলধনের লগে যোগ হবে, মালিকানা সত্ত্বের লগে যোগ হবে। এই জন্য মালিকানা সত্ত্ব বাড়বে।
যেহেতু মালিকের শর্ত চেঞ্জ হয়েছে সুতরাং মন্তব্য লিখবো এখানে আয় বৃদ্ধি পাওয়ার কারণে মালিকের শর্ত চেঞ্জ হয়েছে। তোমরা কি আমার কথা বুঝছো? ইয়েস স্যার। ওকে ফাইন। 20 তারিখে বলছিল পাওনাদারকে পরিশোধ হলো নগদ টাকা হ্রাস পেয়েছিল, এই জন্য নগদ থেকে মাইনাস, নগদ মাইনাস মানে নগদ থেকে ব্র্যাকেট দিয়ে লিখবা নগদ মাইনাস। এদিকে দায় হ্রাস মানে এল হ্রাস, দায় থেকে মাইনাস, নগদ থেকে মাইনাস, দায় থেকে মাইনাস, মাইনাস করে এবার আমরা সর্বশেষ যে উদ্বৃত্তটা নামাবো, উদ্বৃত্ত নামানোর পরে এই টাকা আর হলো ব্যাংকের টাকা দুইটা যোগ করে আমরা এখানে লিখে দেব। লিখে এটার নিচে আমরা সমান্তরাল দেখা, এটা আমার যদিও তোমাদের স্লাইডের কারণে চেঞ্জ হয়ে উপরে চলে গেছে, নিচে হবে। এখানে আবার প্রদেয় হিসাব দায় আর হচ্ছে আমাদের মূলধন দুইটা যোগ করে হয়ে গেল 5,30,000 টাকা। দেখো সম্পদ পাশ আর এই পাশ দুই দিক সমান হলো কি? জি স্যার। এরকম দুই দিক সমান হয়ে স্যার যাবে। 20 তারিখের লেনদেনটা একটু আরেকবার বুঝাবেন। 20 থেকে বলা ছিল পাওনাদারকে পরিশোধ, কাকে পরিশোধ? স্যার এই এখানে স্যার এই হিসাবের নামগুলো যদি আমরা একটু পাশে লিখে নেই তাহলে কি সুবিধা হয়? এখানে লেখার দরকার নেই, স্যার মানে ভুল হয়। এখানে লেখার দরকার নেই, তুমি আলাদা খাতা লিখতে পারো। এখানে পাওনাদারকে পরিশোধ করলে আমার পাওনাদারের পরিমাণ নগদ টাকা বাড়বে না কমবে? কমবে স্যার। এই জন্য নগদ থেকে মাইনাস করেছি। জি স্যার। আর ওইদিকে যদি পাওনাদারকে পরিশোধ করি তাহলে পাওনাদার বাড়বে না কমবে? কমবে। এই জন্য পাওনাদার থেকে মাইনাস। জি স্যার। ঠিক আছে, পাওনাদার থেকে মাইনাস, বুঝছো? জি স্যার। বলো আর কারো এখন প্রশ্ন আছে? তাহলে আমরা এইটার যোগফল এখানে নামাবো, এটাটা এখানে নামাবো, নামানোর পরে আমাদের দুই দিক যোগফল মিলে যাবে, দুই দিকের যোগফল মিলে যাবে। তাহলে যদি মিলে যায় তাহলে তুমি বুঝতে পারবা যে তোমার টেবুলার ছকটা ঠিক আছে। না মিললে বুঝতে হবে কোথাও আমার লেখা ভুল হয়েছে। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। দেখো তোমার জন্য আমি একটা হোমওয়ার্ক লিখেছি এখানে। দেখো হোমওয়ার্ক হলো সৃজনশীল প্রশ্ন উদাহরণ 2। উদাহরণ না, এটা হবে, আমি উদাহরণ লিখে ফেলেছি, এটা হবে তোমার অনুশীলনী প্রশ্ন 49 পৃষ্ঠা, জি স্যার। পেজ নাম্বার 49, অঙ্ক নাম্বার 2। ঠিক আছে? আর করে কি আপনাকে ইনবক্সে দিব? তোমরা করে আমাকে, আচ্ছা তোমরা যে ইনবক্সে দিচ্ছ অনেকে বলেছো, কিন্তু আমি অনেক চেষ্টা করলাম, কি আমি কোথাও মিসিং করছি, আমি পাচ্ছি না কেন? স্যার আপনাকে মানে সেন্ড স্যার আমি প্রফেসর আপনাকে পাঠিয়েছিলাম। রিসেন্ডও আমি তো করেছি। এক আছে, আমি দিতে পারবো। আমি অনেকবার আমি খুব খুঁজেছি যে তোমরা কোথায় পাইলা, কেন পাইলাম না। আচ্ছা তোমরা কি ইমোতে পাঠাতে পারো? ইমোতে? জি স্যার। স্যার আপনার ফোন নাম্বার অ্যাড করলে ইমোতে পাঠাতে পারবো। আমার ফোন নাম্বার তো 01718 স্যার আপনি ফোন 64। নাম্বারটা যদি আবার একটু বলতেন। হ্যাঁ আমি বলি, লেখো না, 01718 জি স্যার। পরে 01718 64 64 73 আবার 73। তোমরা এই নাম্বারে স্যার 0178 647373 718 জি স্যার। স্যার হোমওয়ার্কটা আরেকবার একটু দেখালে ভালো হতো। এই স্যার বলো। স্যার আমি কি ইনবক্সে দিব? হ্যাঁ দাও দাও, না যে মাধ্যমে দিতে পারো দাও, মানে আমার কাছে পেতে হবে এই কথা। আমি স্যার হোমওয়ার্কটা কি হোমওয়ার্কটা এটা স্যার মেসার্স রতন স্টোরস? শোনো, হোমওয়ার্কটা উদাহরণ হবে না, এটা হবে অনুশীলনী প্রশ্ন। সৃজনশীল 2 হবে, উদাহরণ হবে না। উদাহরণ লেখাটা আগে লিখছিলাম তো আমি কাটতে ভুলে গিয়েছি। স্যার প্রশ্নটা কি এইটা মেসার্স রতন স্টোরস এর 2017 সালের জানুয়ারি মাসের ব্যবসায়িক ঘটনাগুলো নিম্নরূপ? দেখো ক নম্বরে লেখা আছে লেনদেন নয় এই ঘটনাগুলো লিপিবদ্ধ, এটা আছে কি? জি স্যার। ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনা উল্লেখপূর্বক মোট পরিমাণ নির্ণয় করুন। হ্যাঁ এইটাই। স্যার এই হোমওয়ার্কটা আপনাকে কবে দিব? এই হোমওয়ার্কটা তো আগামী শনিবার আমার ক্লাস না, আমি খুঁজে পাইনি। শনিবারের ক্লাসের আগে দিবা। কে পেয়েছো কে? স্যার আমি পেয়েছি। লাবিবা? জি স্যার। পৃষ্ঠা নাম্বার কত বলো তো?
49। 49 হ্যাঁ মেয়েরা 49 পৃষ্ঠা 2 নাম্বার অঙ্ক, সবাই জেনে রাখো 49 পৃষ্ঠা 2 নাম্বার অঙ্ক। জি স্যার, মেসার্স রতন। হ্যাঁ মেসার্স রতন। হ্যাঁ তাহলে তোমরা শনিবারের আগে আমাকে ইনবক্স করবে, কেমন?